বৃষ্টিতে ভিজতে ভিজতে কোটিপতি তালাকপ্রাপ্ত স্ত্রীকে এক রাতের আশ্রয় দিল গরিব স্বামী। তারপর যা ঘটল, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি একটি সত্যি গল্প উত্তরাখণ্ডের নৈনিতালের। এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি অবিরাম পড়ছিল, আর কিলবাড়ির পাহাড়ি নির্জন রাস্তায় দূর দূর পর্যন্ত কেউ দেখা যাচ্ছিল না। সেই অন্ধকার রাস্তায় নয়না মেহরার গাড়ি হঠাৎ ঝাঁকি দিয়ে থেমে গেল। সে অনেকবার চেষ্টা করল, কিন্তু যখন গাড়ি স্টার্ট হলো না, তখন তার বোঝা হয়ে গেল এখানে থেমে থাকা বৃথা। সে গভীর শ্বাস নিল, দরজা খুলল, আর বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া আর প্রবল বৃষ্টি একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার কাপড় আর চুল পুরোপুরি ভিজে গেল। কিন্তু এবার সে নিজেকে বাঁচানোর চেষ্টা করল না, যেন এই অবস্থা নিয়ে তার কোনো অভিযোগই ছিল না। নৈনা সেই মহিলা যে একসময় কোটি কোটি টাকার মাল কিনছিল, বড় বড় বাড়িতে থাকত, দামি গাড়িতে ঘুরে বেড়াত। কিন্তু আজ সে একা ছিল, পুরোপুরি একা। তার দ্বিতীয় স্বামী রাঘব মেহরা, যার জন্য সে তার প্রথম স্বামী আদিত্যকে ছেড়ে দিয়েছিল, সেই তাকে ঠকিয়ে ছেড়ে চলে গিয়েছিল। আর এখন তার কাছে টাকা ছিল, কিন্তু সাহারা ছিল না। নাম ছিল, কিন্তু আপন কেউ ছিল না। এই সত্যি তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে গাড়ি লক করে পিছনে না তাকিয়ে সামনে হাঁটতে শুরু করল। রাস্তা পিচ্ছিল ছিল, প্রত্যেক পা সাবধানে রাখতে হচ্ছিল। বৃষ্টি তার মুখের উপর অবিরাম পড়ছিল, আর এখন তার মেকআপও ধীরে ধীরে গলে যাচ্ছিল। কিন্তু তার এসব নিয়ে কোনো পরোয়া ছিল না। তার মাথায় শুধু একটাই জায়গা ঘুরছিল, সেই জায়গা যেখান থেকে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল শুরু করেছিল। প্রায় 10 মিনিট হাঁটার পর দূরে একটা হালকা আলো দেখতে পেল। সে তার পা দ্রুত করল, যেন তার ভিতর হঠাৎ কিছুটা আশা জেগে উঠেছিল। রাস্তা সহজ ছিল না, এক জায়গায় তার পা পিছলে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর না থেমে সেই আলোর দিকে এগোতে থাকল। কিছুক্ষণ পর সে একটা ছোট কাঠের ঘরের সামনে দাঁড়িয়ে গেল। বারান্দায় একটা হলুদ আলো জ্বলছিল, ছাদ থেকে পানি টপকাচ্ছিল, আর চারদিকে সেই পাহাড়ি নীরবতা ছড়িয়েছিল। সে বেশি না ভেবে দরজায় নক করল। প্রথমবার কোনো উত্তর এলো না, দ্বিতীয়বার ভিতরে হালকা আওয়াজ হলো, আর তৃতীয়বার নক করতেই দরজা খুলে গেল। সামনে আদিত্য দাঁড়িয়েছিল। দুজন কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। কিন্তু এটি শুধু চেনার মুহূর্ত ছিল না, এটি ছিল দুই মানুষের মুখোমুখি হওয়া, যারা একসময় স্বামী স্ত্রী ছিল, আর এখন তালাকপ্রাপ্ত অচেনা হয়ে গিয়েছিল। আদিত্য সেই মানুষ যাকে নয়না বছরের পর বছর আগে বিয়ে করেছিল, আর তারপর তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর নয়না সেই মহিলা যে নিজের হাতে সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। বৃষ্টি অবিরাম পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের মাঝে যে নীরবতা ছিল, সেটি তার চেয়েও অনেক ভারী ছিল। যেন সময় সেখানেই থেমে গিয়েছিল, আর অতীত তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। নয়না পুরোপুরি ভিজে গিয়েছিল, তার কাপড় থেকে পানি ঝরছিল, মুখে ক্লান্তি আর চোখে দ্বিধা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, আমি শুধু এক রাতের জন্য। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই থেমে গেল। শব্দগুলো যেন গলায় আটকে গিয়েছিল। আদিত্য তাকে দেখল, কয়েক সেকেন্ড কিছু না বলে দাঁড়িয়ে রইল। তারপর লম্বা শ্বাস নিয়ে দরজা পুরো খুলে দিল। ভিতরে এসো, সে শান্ত গলায় বলল। সেই গলায় না কোনো রাগ ছিল, না কোনো খোঁচা, যেন সে সেই মুহূর্তের জন্য তার সব প্রশ্ন চেপে রেখেছিল। নৈনা ধীরে ধীরে ভিতরে এলো। তার পা ভারী ছিল, যেন প্রত্যেক পা তাকে তার সিদ্ধান্তগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। ঘর ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর আরামদায়ক ছিল। এক কোণে চুল্লি জ্বলছিল, যার হালকা উষ্ণতা পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল, যা বাইরের ঠান্ডা থেকে একদম আলাদা অনুভব হচ্ছিল। আদিত্য কিছু না বলে একটা তোয়ালে তুলে তার দিকে এগিয়ে দিল। প্রথমে নিজেকে মুছে নাও, সে বলল, আর তারপর চুল্লির কাছে গিয়ে চা বানাতে লাগল। নৈনা তোয়ালে নিয়ে চুপচাপ তার চুল মুছতে লাগল। তার হাত হালকা হালকা কাঁপছিল, হয়তো ঠান্ডায়, অথবা হয়তো সেই ভয়ে যা তার ভিতর চলছিল। কিছুক্ষণ দুজনের মাঝে কোনো কথা হলো না, শুধু বৃষ্টির আওয়াজ আর চুল্লির ধীর আগুন জ্বলার আওয়াজ ঘরে গুঞ্জন করছিল। আদিত্য চা বানিয়ে তার সামনে রেখে দিল। খেয়ে নাও, গরম আছে, সে বলল। নৈনা কাপ তুলে এক ঢোক খেল, আর যেই উষ্ণতা তার ভিতরে গেল, তার চোখ হালকা করে বন্ধ হয়ে গেল, যেন তাকে কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, কারণ ভিতরে যা চলছিল সেটি এর চেয়ে অনেক গভীর ছিল। ঘরে আবার সেই নীরবতা ফিরে এলো, কিন্তু এবার এই নীরবতা আরও ভারী ছিল, কারণ এখন দুজনেরই স্পষ্ট জানা ছিল তারা একে অপরের জন্য কে আর কি হারিয়েছে।
কিছুক্ষণ পর আদিত্য ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি হঠাৎ এখানে কেন এসেছ? আদিত্যের এই প্রশ্নের পর যেন ঘরের সব আওয়াজ ধীর হয়ে গেল। চুল্লির আগুন জ্বলছিল, বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে জোরে যা বাজছিল সেটি ছিল নয়নার হৃদয়ের ধরকানি। সে কাপটাকে দু হাতে ধরে রেখেছিল আর চোখ নিচের দিকে নামিয়েছিল, যেন সে শব্দ খুঁজছিল, কিন্তু প্রত্যেক শব্দ তার থেকে দূরে পালাচ্ছিল। কিছুক্ষণ সে চুপ ছিল, তারপর গভীর শ্বাস নিয়ে খুব ধীরে ধীরে বলল, কারণ আমার কাছে এখন আর কোথাও যাওয়ার জায়গা বাকি নেই। তার গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু এবার সে নিজেকে থামালো না। সে মাথা তুলে সোজা আদিত্যের চোখের দিকে তাকালো। আমি হেরে গিয়েছি আদিত্য, পুরোপুরি হেরে গিয়েছি। তার শব্দ সোজা ছিল, কিন্তু তার পিছনে যে যন্ত্রণা ছিল সেটি লুকানো ছিল না। যে জীবনের জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, সেই জীবনই আমাকে ভেঙে চলে গিয়েছে। সে ঘুরিয়ে না বলে স্পষ্ট করে বলল, যেন এখন আর সত্য লুকানোর কোনো মানে ছিল না। আদিত্য চুপচাপ তাকে দেখতে থাকল। সে মাঝখানে কিছু বলল না। নয়না আবার বলতে শুরু করল, রাঘব আমাকে কখনোই নিজের করে নেয়নি। তার গলা এখন নিচু ছিল, কিন্তু স্পষ্ট ছিল। আমি তার কাছে শুধু একটা নাম ছিলাম, একটা দেখানো। যতদিন তার আমার দরকার ছিল ততদিন সব ঠিক ছিল, কিন্তু যেই মনে হলো এখন আমি তার কাজের নই, সে আমাকে ছেড়ে দিল। তার চোখ থেকে চোখের জল পড়তে লাগলো, কিন্তু এবার সে সেগুলো আটকাচ্ছিল না। ঘরে নীরবতা ছিল, কিন্তু এখন সেই নীরবতা খালি ছিল না, তাতে সত্যি ছিল। নয়না নিজের হাত দুটোকে শক্ত করে ধরে নিল। আমি অনেক দেরিতে বুঝেছি যে আসল কি আর নকল কি। যতক্ষণ বুঝলাম ততক্ষণে অনেক কিছু হারিয়ে গিয়েছে। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, আর বদলে আমি কিছুই পাইনি, শুধু একাকিত্ব। তার শব্দে এখন কোনো অভিযোগ ছিল না, শুধু স্বীকার ছিল। বাইরে বৃষ্টি কিছুটা ধীর হয়ে গিয়েছিল, কিন্তু থামেনি, যেন সেও এই রাতের অংশ হয়ে গিয়েছিল। আদিত্য প্রথমবার হালকা করে হেসে জিজ্ঞাসা করল, তাহলে এখন কি চাও? নইনা তৎক্ষণাৎ উত্তর দিল না। সে কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে তার সামনে এসে দাঁড়াল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামালো না। সে ঝুঁকে বলল, আমাকে ক্ষমা করে দাও আদিত্য। তার এই শব্দ ছোট ছিল, কিন্তু তার পিছনে বছরের পর বছরের বোঝা ছিল। সে আবার বলল, আমি তোমার সাথে অন্যায় করেছি, অনেক অন্যায়। আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তোমার ভালোবাসার মূল্য বুঝিনি। আদিত্য কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকল। তার মুখে কোনো রাগ ছিল না, কিন্তু সে পুরোপুরি নরম হয়নি। সে ধীরে ধীরে বলল, ক্ষমা করা এত সহজ হয় না নইনা। তার গলা এখন আগের চেয়ে কিছুটা ভারী ছিল। যা চলে গিয়েছে সেটা ফিরে আসে না, সে স্পষ্ট করে বলল। নইনা মাথা তুলল, তার চোখে আশা আর ভয় দুটোই ছিল। আমি কিছু ফিরে চাইছি না, শুধু ক্ষমা চাইছি, সে তাড়াতাড়ি বলল। আদিত্য গভীর শ্বাস নিল। সে চোখ সরিয়ে কিছুক্ষণ চুপ রইল, যেন সে নিজের ভিতর কিছু ওজন করছিল। তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না। প্রত্যেক মানুষ নিজের জীবন নিজের মতো করে বাঁচে। সে শান্ত স্বরে বলল, তুমি যা বেছে নিয়েছিলে সেটা তোমার সিদ্ধান্ত ছিল। তার শব্দ সোজা ছিল, কিন্তু তাতে তিক্ততা ছিল না। নইনা চুপ রইল, তার চোখ থেকে চোখের জল পড়তে থাকল। কিছুক্ষণ পর আদিত্য ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা শুনতেই নইনা তার দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, কারণ পরের মুহূর্তেই আদিত্য স্পষ্ট শব্দে বলল, কিন্তু এর মানে এই নয় যে সব আগের মতো হয়ে যাবে। ক্ষমা করেছি, আপন করে নিইনি। তার গলা শান্ত ছিল, কিন্তু তার শব্দ খুব গভীর ছিল। এটা শুনতেই নইনা যেন ভিতর থেকে ভেঙে গেল, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সে মাথা নিচু করে খুব নিচু গলায় বলল, আমি বুঝতে পেরেছি। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ছিল না। তাতে সত্যি ছিল, দূরত্ব ছিল, আর একটা এমন রেখা ছিল যা দুজনেই বুঝে গিয়েছিল। কিছুক্ষণ পর আদিত্য স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, খাবার খেয়েছ? নইনা মাথা নেড়ে না বলল। আদিত্য কিছু না বলে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। নইনা সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ খালি ছিল, কিন্তু তার ভিতর কিছু বদলাচ্ছিল। হয়তো প্রথমবার সে তার সিদ্ধান্তগুলোর পুরো ভার অনুভব করছিল। কিছুক্ষণের মধ্যে আদিত্য খাবার নিয়ে এসে প্লেটটার সামনে রেখে দিল। একটু খেয়ে নাও, সে বলল। নয়না চুপচাপ বসে গিয়ে খেতে লাগল, যেন সে শব্দ থেকে বাঁচছিল। বাইরে বৃষ্টি এখন ধীরে পড়ছিল, আর ঘরের ভিতর সময় ধীরে ধীরে কাটছিল।
কিন্তু সেই রাতে শুধু ক্ষমা হয়নি, সেই রাতে একটা সম্পর্ক শেষ হয়নি, বরং একটা নতুন শুরুর জায়গা তৈরি হচ্ছিল। আর সেই নীরবতার মাঝেই নয়না মনে মনে ঠিক করে নিয়েছিল, এখন সে বদলে দেখাবে। খ্যার বন্ধুরা, সেই নীরবতার পর রাত ধীরে ধীরে কেটে গেল, কিন্তু সেই রাতের পর সবকিছু আগের মতো রইল না। যেন এক রাতের মধ্যে কোনো মানুষের চিন্তা, তার অহংকার, তার পরিচয় সব বদলে যেতে পারে। আর সেটাই নয়নার সাথে হয়েছিল। সকালে যখন পাহাড়ে হালকা রোদ ছড়িয়ে পড়ল আর ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঘরের ভিতর এলো, তখন তার চোখ খুলল। সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু এবার সে খালি চোখে দেখছিল না, বরং নিজেকে প্রশ্ন করছিল, সে কি সত্যিই বদলাতে পারবে? সে কি তার করা ভুলের ক্ষতিপূরণ করতে পারবে? আর তারপর সেই মুহূর্তে সে কোনো শব্দ ছাড়াই মনে মনে উত্তর দিয়ে দিল, তাকে চেষ্টা করতেই হবে। সে ধীরে ধীরে উঠল, কোনো আওয়াজ না করে। সে ঘরের কোণে কোণে দেখল, যেন সে প্রথমবার এই জায়গাটা বুঝতে পারছিল। সে চুপচাপ রান্নাঘর পরিষ্কার করল, বাসন গুছিয়ে রাখল, পানি ভরল আর চুল্লি জ্বালালো। প্রত্যেক কাজ সে খুব মনোযোগ দিয়ে করছিল, যেন প্রত্যেক ছোট জিনিস তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তার ভিতর অনেক কিছু চলছিল। প্রত্যেক কাজের সাথে তার পুরনো সিদ্ধান্ত মনে পড়ছিল, আর প্রত্যেক স্মৃতির সাথে একটা নতুন অনুশোচনা যুক্ত হচ্ছিল। কিন্তু এবার সে শুধু অনুশোচনা করছিল না, সে সেটাকে সংশোধন করার চেষ্টাও করছিল। আদিত্য যখন বাইরে থেকে ভিতরে এলো, তখন সে এসব দেখল। সে দরজায় কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, তার চোখ নয়নার ওপর স্থির হয়ে গেল। কিন্তু সে কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এই পরিবর্তন দেখানোর জন্য নয়, এটি ভিতর থেকে এসেছে। সে চুপচাপ চা খেয়ে তার দৈনন্দিন কাজে লেগে গেল। দুজনের মাঝে তখনও দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বে এখন আগের মতো যন্ত্রণা ছিল না। শুধু একটা অসম্পূর্ণ সম্পর্ক ছিল, যা নিজেকে বোঝার চেষ্টা করছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগল, আর প্রত্যেক দিনের সাথে নয়না নিজেকে আরেকটু বদলাতে থাকল। সে তার দামি কাপড়ের জায়গায় সাধারণ কাপড় পরে নিল। এখন তার কোনো ফারাক পড়ত না যে সে কেমন দেখাচ্ছিল, তার শুধু এটাই ফারাক পড়ত যে সে কেমন হয়ে উঠছিল। সে কোনো দেখানো ছাড়াই ঘরের প্রত্যেক কাজ করত, আদিত্যের সাথে বসে বাচ্চাদের পড়াতে সাহায্য করত। বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে তার মুখে যে স্নেহ থাকত সেটি একদম সত্যি ছিল। সে গ্রামের বয়স্কদের কাছে গিয়ে তাদের খোঁজ নিত, তাদের জন্য ওষুধ আনত, পানি ভরত, আর যেখানেই কারোর দরকার হতো সেখানে না বলে দাঁড়িয়ে যেত। সে একবারও এটা জানানোর চেষ্টা করেনি যে সে আগে কী ছিল, যেন সে নিজের পুরনো পরিচয় নিজেই মুছে দিয়েছিল। গ্রামের লোকেরা এসব দেখছিল। শুরুতে যখন লোকেরা তাকে দেখত, তখন তারা নিজেদের মধ্যে কথা বলতো। কারো কারো বিশ্বাস হতো না যে সেই নয়না যে একসময় এই ঘর ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই ঘরেই এত সাধাসিধেভাবে বেঁচে আছে। কিন্তু ধীরে ধীরে তাদের চিন্তা বদলাতে লাগল, কারণ পরিবর্তন দেখানো ছিল না, সেটি প্রত্যেক দিন প্রত্যেক ছোট কাজে দেখা যাচ্ছিল। লোকেরা এখন তাকে আলাদা চোখে দেখতে লাগল। তাদের কাছে সে ভুল করা মহিলা নয়, বরং নিজেকে সংশোধন করা মানুষ দেখা দিতে লাগল। একদিন গ্রামের বয়স্ক কাকি ঘরে এলো। তারা নয়নাকে চুল্লির কাছে কাজ করতে দেখে কিছুক্ষণ কিছু না বলে তাকে দেখতে থাকল। তারপর ধীরে ধীরে বলল, বেটি, ভুল সবার হয়, কিন্তু সেটা স্বীকার করা সবার কপালে থাকে না। তাদের গলায় আপনত্ব ছিল, আর সেই আপনত্ব নয়নার হৃদয়ে পৌঁছে গেল। নয়না মাথা নিচু করে নিল, তার চোখে হালকা আর্দ্রতা এলো। আমি অনেক দেরিতে বুঝেছি কাকি, কিন্তু এখন যা বুঝেছি সেটা হারাতে চাই না, সে নিচু গলায় বলল। কাকি হেসে আদিত্যের দিকে তাকালো, যে কিছুটা দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তারা কিছু বলল না, কিন্তু তাদের চোখে একটা প্রশ্ন ছিল, এখনও কি দেরি হয়ে গিয়েছে? এখনও কি এই সম্পর্ক ফিরে জোড়া লাগতে পারবে না? আদিত্য চোখ নামিয়ে নিল, যেন সে সেই প্রশ্ন থেকে বাঁচতে চাইছিল, কারণ সে জানত যে উত্তর সহজ নয়। সেই দিনের পর নয়না আরও বেশি বদলে গেল। এখন সে শুধু কাজ করত না, বরং প্রত্যেক কাজ মন থেকে করত। সকালে সবার আগে ওঠা, ঘর সামলানো, তারপর বাচ্চাদের পড়ানো, প্রত্যেক কাজে একটা আপনত্ব ছিল। বাচ্চাদের সাথে তার ব্যবহার এত স্নেহপূর্ণ ছিল যে ধীরে ধীরে বাচ্চারাও তার সাথে জুলে যেতে লাগল। তারা তার কাছে বসত, হাসত, প্রশ্ন করত, আর নয়না প্রত্যেকবার পুরো ধৈর্য দিয়ে তাদের বোঝাত। হয়তো প্রথমবার তার এহসাস হচ্ছিল যে দেবার মধ্যে যে সুখ আছে সেটা নেবার মধ্যে কখনো ছিল না। কিন্তু আদিত্য তখনও সেই ছিল।
সে সব দেখছিল, বুঝছিল, কিন্তু তার হৃদয়কে পুরোপুরি খুলতে দিচ্ছিল না, কারণ তার ভিতর কোথাও সেই পুরনো যন্ত্রণা তখনও জীবিত ছিল। সে জানত যে নয়না বদলে গিয়েছে, কিন্তু তার মন তখনও তাকে পুরোপুরি আপন করে নেবার জন্য প্রস্তুত ছিল না, কারণ একবার ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার জোড়া লাগানো সহজ হয় না, তাতে সময় লাগে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশ হালকা কমলা হয়ে গিয়েছিল, হাওয়ায় হালকা ঠান্ডা মিশছিল, নয়না ঘরের বাইরে বসেছিল। তার হাতে পানির লোটা ছিল, কিন্তু তার চোখ কোথাও দূরে হারিয়ে গিয়েছিল, যেন সে নিজের ভিতর কিছু খুঁজছিল। আদিত্য ধীরে ধীরে তার কাছে এসে তার দিকে না তাকিয়েই বলল, ক্লান্ত হয়ে যাও কি? তার গলা সাধারণ ছিল, কিন্তু তার পিছনে একটা চিন্তা লুকানো ছিল। নয়না হালকা করে হেসে বলল, আগেও ক্লান্ত হতাম, কিন্তু তখন বোঝা যেত না। এখন ক্লান্তিতেও স্বস্তি মেলে। তার গলায় সত্যি ছিল, যেন সে সত্যিই বদলে গিয়েছে। আদিত্য তার দিকে তাকালো, কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর ধীরে ধীরে বলল, তুমি বদলে গিয়েছ। এটি শুধু একটা বাক্য ছিল না, এটি একটা স্বীকার ছিল। নয়না মাথা নিচু করে নিল। জোর করে নয়, বোঝার কারণে বদলেছি, সে শান্ত স্বরে বলল। তার শব্দ সোজা ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল। কিছুক্ষণ দুজন চুপ রইল, কিন্তু সেই নীরবতায় এখন আগের মতো বোঝা ছিল না, তাতে এক অদ্ভুত স্বস্তি ছিল, যেন দুজন কথা না বলেও একে অপরকে বুঝতে শুরু করেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ পরিবর্তন শুধু শুরু ছিল, আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল। আর সেই মুহূর্তে নয়না ধীরে ধীরে বলল, আমি কাল এখান থেকে চলে যাব। নয়নার এই এক বাক্য যেন পুরো ঘরের শ্বাস আটকে দিল। বাইরে পাহাড়ে হালকা রোদ নামছিল, হাওয়া শান্ত ছিল, কিন্তু সেই মুহূর্তে আদিত্যের ভিতর যেন সব কিছু থেমে গিয়েছিল। সে কয়েক সেকেন্ড নয়নাকে মনোযোগ দিয়ে গভীরভাবে দেখল, যেন প্রথমবার সে তাকে বোঝার চেষ্টা করছিল। কারণ যে মেয়েটি কয়েকদিন আগে ভেঙে তার দরজায় এসেছিল, সেই এখন এত শান্তিতে চলে যাওয়ার কথা বলছিল। আর এই শান্তি কোনো হার মানা মানুষের ছিল না, বরং সেই মানুষের যে নিজেকে তার নিজের সিদ্ধান্তের শাস্তি দিয়ে দিয়েছে, আর এখন অভিযোগ ছাড়া সেটা স্বীকার করে নিয়েছে। আদিত্য ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কোথায় যাবে? তার ভলায় কোনো জোর ছিল না, কিন্তু তাতে একটা হালকা ভয় অবশ্যই ছিল, যেন সে নিজেও বুঝতে পারছিল না যে সে তাকে আটকাতে চায় নাকি চায় না। নইনা হালকা একটা হাসি দিল, যা যন্ত্রণায় ভরা ছিল, কিন্তু ভেঙে যাওয়া ছিল না। যেখানে জায়গা মেলে, এখন তো অভ্যাস হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে বলল, এখানে যতদিন ছিলাম সেটা আমার জন্য অনেক। সে এক মুহূর্ত থেমে যোগ করল, তুমি যা করেছ তার জন্য আমি জীবনভর কৃতজ্ঞ থাকব। তার শব্দ সত্যি ছিল, কিন্তু তাতে একটা দূরত্বও ছিল। আদিত্য কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার ভিতরেই কোথাও আটকে গিয়েছিল। সে শুধু তাকে দেখতে থাকল। তখন বাইরে থেকে কাকির গলা এলো, আর কয়েক মুহূর্তের মধ্যে সেই 2-3 গ্রামবাসীর সাথে ভিতরে এলো। তারা আসতেই পরিবেশ বুঝে নিল। কাকি ধীরে ধীরে নইনার কাছে এসে বলল, শুনেছি তুই চলে যাচ্ছিস। তাদের গলায় আপনত্ব ছিল। নইনা মাথা নিচু করে নিল। হ্যাঁ কাকি, এখন এখানে থাকা ঠিক নয়, সে শান্ত স্বরে বলল। কাকি তার চোখে তাকালো, তারপর আদিত্যের দিকে ঘুরে বলল, ভুল স্বীকার করেছে, শাস্তিও ভোগ করেছে, এখন আর কি চাই নিজের থেকে? তাদের শব্দ সোজা ছিল, কিন্তু তাতে বছরের অভিজ্ঞতা ছিল। পাশে দাঁড়ানো এক বয়স্ক লোকও ধীরে ধীরে বলল, বেটা, মানুষের পরিচয় তার পড়ে যাওয়া থেকে হয় না, তার উঠে দাঁড়ানো থেকে হয়, আর এই মেয়েটি এখন উঠে দাঁড়িয়েছে। তাদের শব্দ যেন সোজা আদিত্যের হৃদয়ে ঢুকে গেল। আদিত্য চুপ ছিল, কিন্তু তার ভিতর যেন কোনো দেয়াল ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। তার সব সেই মুহূর্ত মনে পড়তে লাগল, যখন নয়না তার সাথে ছিল, তার হাসি, তার কথা, আর তারপর সেই দিন যখন সে তাকে ছেড়ে দিয়েছিল। আর আজ সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, বদলে যাওয়া, মাথা নিচু করা, কিন্তু সত্যি। নয়না ধীরে ধীরে বলল, আমি যা হারিয়েছি সেটা যদি আমাকে ফিরেও পাই, তাহলে হয়তো আমি তার যোগ্য নই। তার গলা নিচু ছিল, কিন্তু গভীর ছিল। তাই চলে যাওয়াই ভালো। এটা বলে সে দরজার দিকে এগোলো। তার পা হালকা ছিল। সে দরজা খুলল, ঠান্ডা হাওয়া ভিতরে এলো, আর সে বাইরে পা রাখতে যাচ্ছিল যে, নয়না, থেমে যাও। এবার আদিত্যের গলায় সেই শান্তি ছিল না, তাতে একটা ভয় ছিল, একটা সত্যি ছিল, যেন সে এখন নিজেকে আর আটকাতে পারছিল না। নয়নার পা সেখানেই থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে ফিরে দেখল, আদিত্য তার দিকে এগিয়ে আসছিল। সে তার সামনে এসে থেমে গেল। কয়েক সেকেন্ড দুজন চুপ রইল। তারপর আদিত্য নিচু গলায় বলল, ক্ষমা তো আমি সেদিনই করে দিয়েছিলাম। এটা শুনতেই নয়নার চোখ থেকে চোখের জল বয়ে যেতে লাগল। আদিত্য আবার বলল,
কিন্তু আপন করে নিতে দেরি হয়ে গিয়েছিল কারণ আমি ভয় পাচ্ছিলাম, নিজের ভয় থেকে, নিজের যন্ত্রণা থেকে। তার গলা কাঁপছিল। নয়না এবার নিজেকে আটকাতে পারল না, তার চোখের জল বয়ে যাচ্ছিল। আদিত্য তার চোখে টাকিয়ে বলল, কিন্তু যতটা আমি তোমাকে বদলে যেতে দেখেছি, হয়তো ততটা আমি ভাবতেও পারিনি। তুমি নিজেকে সঠিক প্রমাণ করনি, শুধু নিজেকে বদলে দিয়েছ। তার গলা নরম ছিল। নয়না কাপা গলায় বলল, আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি আদিত্য, আমি তার যোগ্য নই। তার শব্দ ভেঙে যাচ্ছিল, কিন্তু আদিত্য তৎক্ষণাৎ বলল, যোগ্য হওয়ার সিদ্ধান্ত শুধু অতীত থেকে হয় না, মানুষ আজ কি আছে সেটা থেকে হয়। ঘরে দাঁড়ানোর সবাই চুপ ছিল। আদিত্য ধীরে ধীরে তার হাত সামনে বাড়িয়ে বলল, যদি তুমি চাও তাহলে আমরা আবার শুরু করতে পারি, এবার কোনো ভয় ছাড়া, কোনো শর্ত ছাড়া। তার গলায় কোনো জোর ছিল না। নয়না তার হাতের দিকে তাকালো, তার চোখে এখন ভয় ছিল না। সে কাঁপতে কাঁপতে তার হাত ধরে নিল, আর সেই মুহূর্তে যেন দুজনের মাঝের সব দূরত্ব শেষ হয়ে গেল। কাকির চোখ থেকে চোখের জল পড়ছিল। তারা ধীরে ধীরে বলল, এখন আর দেরি করো না। কয়েকদিন পর সেই ছোট ঘরের আঙিনায় কোনো শোরগোল ছাড়াই এক সাদাসিধে বিলে হলো। শুধু নিজের লোক আর সত্যি খুশিতে আদিত্য আর নৈনা আবার একে অপরের হাত ধরল। নৈনার মুখে যে হাসি ছিল সেটি আগে কখনো ছিল না, তাদের স্বস্তি ছিল। আদিত্যের চোখে এখন কোনো ভয় ছিল না, শুধু আপনত্ব ছিল। আর সেই দিন এটা প্রমাণ হয়ে গেল যে মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং তার হৃদয় হয়। আর যখন হৃদয় সত্যি হয়, তখন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগে যায়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে জীবনে ভুল করা তত বড় নয় যতটা সেটা স্বীকার না করা। আর কাউকে ক্ষমা করা শব্দে নয়, বরং হৃদয় থেকে হয়। কিন্তু এখন আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, যদি আপনি আদিত্যের জায়গায় থাকতেন, তাহলে এত যন্ত্রণার পরেও কি আপনি নৈনাকে শুধু ক্ষমাই করতেন, না বরং নিজের জীবনে ফিরিয়ে আপন করে নিতেন? আর যদি আপনি নৈনার জায়গায় থাকতেন, তাহলে কি আপনি সত্যিই এতটা বদলাতে পারতেন? আপনি কি আপনার অহংকার ছেড়ে সেই মানুষের সামনে মাথা নিচু করতে পারতেন? কমেন্টে অবশ্যই বলুন, আপনার মতে সঠিক কে ছিল, আদিত্য নাকি নৈনা? আর এমন সম্পর্ককে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? আর গল্প যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। পরের গল্পে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।